হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আমাদের বোটানি মানে হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পার্টের কোষ ও এবং এর গঠন মানে আমাদের প্রথম অধ্যায়, যে অধ্যায়টা অতি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ধরে নেওয়া যায় বিশ্ববিদ্যালয় অথবা এইচএসসি অথবা মেডিকেল এডমিশনের সময় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হবেই হবে। আমরা এই চ্যাপ্টারটি অনেকগুলো সেগমেন্ট বা ভাগে ভাগ করা থাকবে। প্রতিটা মধ্যে সব ধরনের অঙ্গাণু কি কি এই চ্যাপ্টারে পড়তে হবে, কি কি দরকার, সবগুলো এখানে ভাগ আকারে করা থাকবে। তোমরা সবগুলো ভিডিও দেখতে পাবা। এখন আসো, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম টপিক আজকের কোষ ও এর গঠনের, আমাদের কোষ নিয়ে। আজকে আমরা আলোচনা করব কোষের বেসিক কিছু স্ট্রাকচার, আসলে কোষ কাকে বলে, কোষের উৎপত্তি কোথা থেকে হয়েছে, অথবা এই কোষগুলার মধ্যে উদ্ভিদ কোষ কিভাবে আমরা চিনবো, প্রাণী কোষ কিভাবে আমরা চিনবো, এগুলা নিয়ে আজকে আমরা বেসিক আলোচনা করব। আচ্ছা, কোষের যদি তুমি সংজ্ঞাতে যাও, কোষ কাকে বলে, আসলে আমি সংজ্ঞাটা এখানে আমার স্লাইডে আমি লিখি নাই, তারপর আমি একটু বলি কোষ আসলে কাকে বলা হয়। এখন আমরা জানি যে জীবদেহের গঠন এবং কার্যিক একক, এটাকে আসলে মূলত কোষ বলা হয়। জীবদেহের গঠন এবং কার্যিক একক মূলত হচ্ছে আমাদের কোষ, মানে আমাদের দেহটা বা উদ্ভিদের দেহটা হচ্ছে কোষের সমন্বয়ে গঠিত হয়। অনেকগুলা কোষ মেলে টিস্যু, তারপরে অঙ্গ, তারপরে তন্ত্র, দেন একটা ফুল বডি ক্রিয়েট হয়, এটাই আসলে কোষ। আচ্ছা, এখন কোষের আবিষ্কারক বা কোষ কিভাবে আবিষ্কার করা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এগুলা বেসিক আমাদের বইয়ের কোষ এর গঠনের প্রথম 2-1 পেজের মধ্যে এগুলা দেওয়া আছে, এগুলা নিয়ে তারপর আমি একটু আলোচনা করি যেন তুমি বিষয়গুলা বুঝতে পারো। এই কোষ যখন আসবে তখন আমাদের বিজ্ঞানী রবার্ট হুককে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তার নামটা মাথায় রাখতেই হবে। হয়তো সালটা 1665 হবে। রবার্ট হুক সে সর্বপ্রথম কোষ পরিলক্ষিত করে। হ্যাঁ, সে সর্বপ্রথম কোষ, উদ্ভিদ কোষ পরিলক্ষিত করে। কিভাবে করে এক্স্যাক্টলি, আসলে সে পুরোপুরি কোষটাকে সে ইভলভ করতে পারে নাই। সে জাস্ট এতটুকু আবিষ্কার করতে পেরেছে যে সে একটা কাঠের ছিপির মধ্যে, হ্যাঁ কাঠের ছিপির মধ্যে সে দেখে যে মৌমাছির চাক আছে না, মৌচাকের মধ্যে এরকম ডোরা 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 গ্যাপ গ্যাপ অংশগুলো থাকে, এইরকম কিছু অংশ দেখতে পেয়েছে এবং সে এগুলারে কোষ বলে আখ্যায়িত করে। হ্যাঁ, সেগুলাকে সে কোষ বলে আখ্যায়িত করে। এবং বাস্তবিক যখন আসলে মানে এক্স্যাক্টলি আমরা কোষ সম্পর্কে পুরোপূর্ণ ধারণাটা পাই, তখন সে আসলে বোঝা গেছে যে সে আসলে যে কোষটাকে সে দেখেছিল সেটা আসলে একটা পূর্ণ কোষ না, সে কোষের যে বাইরের অংশটা আসে, এক্স্যাক্টলি এটাকে বলা হয় আমাদের কোষ প্রাচীর, যেটা একটা জড় উপাদান। হ্যাঁ, জড় উপাদান, এই কোষ প্রাচীরটাই সবার আগে সে পরিলক্ষিত করছিল, মানে কোষের বাইরের অংশটাই সে দেখতে পেয়েছিল। তারপরে আসে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। হ্যাঁ, ওনার নামটাও কিন্তু মনে রাখতে হবে। রবার্ট হুক যেখানে আসলে কোষের কি দেখেছিল, শুধুমাত্র জড় যে উপাদানটা সেটা দেখিয়েছিল, কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুক সে আসলে এক্স্যাক্টলি কোষটা যে জীবন্ত, হ্যাঁ কোষের মধ্যে যে জীবজ উপাদানও আছে সেটা সে প্রথম পরিলক্ষিত করে। আমি কি বুঝাতে পারছি? আসলে কোষের উৎপত্তিটা এবং কোষের যে সৃষ্টিটা, হ্যাঁ কোষকে সবার আগে দেখছিল, এরা দুইজনের নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আসো, এখন আবার আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে, এক্স্যাক্টলি কোষের সৃষ্টি কোথায় হয়। হ্যাঁ, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, কোষের সৃষ্টি কোথায় হয়েছে এটা নিয়ে একটু আলোচনাটা একটু বড় হয়ে যাবে, বাট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি আমরা যদি জানি কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, হ্যাঁ সব জানি, কিন্তু ভাইয়া কখনো কি মনে হয়েছে উদ্ভিদ আসলে কোষটা তৈরি হয়েছে কোথা থেকে, তো কোষটা কোথায় তৈরি হয়েছে, এটা কি কখনো আমাদের মাথায় আসছে? না, আমাদের মাথায় কখনো এটা আসে না, আসলে কোষ কোথা থেকে তৈরি হয়েছে। আসো আমরা সেটা নিয়ে একটু হালকা একটু ব্রিফলি আলোচনা করি। মনে রাখতে হবে এখানে কোষ সৃষ্টির ক্ষেত্রে দুইজন বিজ্ঞানীর নাম তোমার মনে রাখতে হবে, দুইজন বিজ্ঞানীর নাম তোমার মনে রাখতে হবে, এবং তারা প্রথমে ধারণা দিছিল যে এইভাবে এক্স্যাক্টলি আমাদের কোষ সৃষ্টি হয়। সে বিজ্ঞানীর নাম হচ্ছে অপারিন এবং হ্যালডেইন। অপারিন এবং হ্যালডেইন, তাদের নাম মনে রাখতে হবে। এখন আসো সৃষ্টির ঘটনাটা আমি আমার মতো করে তোমাদের বুঝিয়ে বলি। আগে ওনারা বলছিল যে পৃথিবীতে একটা সময়ে যখন কোষ সৃষ্টি হয় নাই, সেই সময়টাতে কি ছিল জানো? সেই সময়টাতে পৃথিবীতে শুধুমাত্র কয়েকটা উপাদান ছিল। তার মধ্যে ছিল কি জানো? তার মধ্যে ছিল মিথেন, CH4, মিথেন ছিল, তারপরে অ্যামোনিয়া ছিল, মাথায় রাখতে হবে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল,
হাইড্রোজেন ছিল এবং এটাকে পানি বলা যাবে না, এটাকে গ্যাস বলতে হবে, মানে জলীয় বাষ্প ছিল। খুবই খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। কি ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানি, মানে পানি বলতে জলীয় বাষ্প ছিল। তখন বায়ুমণ্ডলে অক্সিজেন কিন্তু ভাইয়া ছিল না, এটা ক্রস, অক্সিজেন ছিল না, এটা মাথায় রাখতে হবে, অক্সিজেন ছিল না। তখন তাদের মতামত অনুসারে তখন বায়ুমণ্ডলে যে এগুলা ছিল, তখন যে বজ্রপাত বা লাইটেনিং যেটাকে বলে, ক্লিয়ার, লাইটেনিং এর কারণে, মানে লাইট আসার, বজ্রপাতের কারণে এগুলা একত্রিত হয়ে একটা জৈব অণু তৈরি করে, অর্গানিক মলিকিউল ক্রিয়েট করে। এরা সবকিছু মিলে একটা অর্গানিক মলিকিউল ক্রিয়েট করে এদের ঘর্ষণের ফলে। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে, খুবই মাথায় রাখতে হবে, এটার নাম হচ্ছে, এখানে আমি লিখি, এটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। কি এটা? অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রথম অর্গানিক মলিকিউল যা সবার আগে তৈরি হয়েছিল। তখন কিন্তু আমাদের অক্সিজেন ছিল না, এটা মাথায় রাখতে হবে। তার মানে এই পার্টিকেল গুলা একত্রিত হয়ে কি হয়েছে? লাইট পড়ছে, এখানে বজ্রপাত পড়ছে, বজ্রপাতের কারণে কি হয়েছে? অ্যামিনো অ্যাসিড এদের ঘর্ষণের ফলে তৈরি হয়েছে। এই যেখানে লেখা আছে, এসব গ্যাস সমূহের পরস্পর ঘর্ষণের কারণে কোনো জৈব অণু সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এখন এটা এতটুকু মুছে দিলাম, এখন আসলে আমাদের পরবর্তী ঘটনায়, আসলে ঘটনাটা আরেকটু ডিপ, আরেকটু ভিতরে যাইতে হবে। এটা যদি কোষের সৃষ্টিটা তুমি জানতে চাও, এটা খুবই মজার। তারপরে তোমার মাথায় রাখতে হবে যে সমুদ্রের তলদেশে কি ছিল। আসলে এটাকে আমি এই যে প্রথম স্লাইডটাতে আমি লিখি, তাহলে তোমাদের জন্য আর বুঝতে সুবিধা হবে। এখানে একটু জায়গা পাওয়া যাবে, এখানে আমি লিখি। আমাদের মনে রাখতে হবে সমুদ্রের তলদেশে অনেকগুলা কার্বন গঠিত যৌগ, কি কার্বন গঠিত যৌগ ছিল, কার্বন গঠিত যৌগ, এবং এর সাথে যুক্ত হয়েছে অনেক ধরনের পলিমার। তাহলে এই কার্বন গঠিত যৌগ এবং পলিমার গুলা একত্রিত হয়ে সমুদ্রের তলদেশে একত্রিত হয়ে সবার আগে তৈরি করে কি জানো? সবার আগে তৈরি করে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার মানে বাই হচ্ছে দুই, লেয়ার সরি বাই হচ্ছে দুইটা স্লাইড। ফসফোলিপিড বাইলেয়ার আমরা জানবো এগুলো সম্পর্কে। ফসফোলিপিড বাইলেয়ার তৈরি করে। এখন আসলে ঘটনা কত সুন্দর। ফসফোলিপিড বাইলেয়ার থেকে এটা আরো বছরের পর মডিফাই হয়ে সর্বপ্রথম তৈরি করে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড সবার আগে তৈরি করে। আরএনএ কিন্তু আমাদের একটা, তারাও কিন্তু মানে কোনো কোনো উদ্ভিদের দেহে তারা হচ্ছে জেনেটিক মলিকিউল হিসেবে কাজ করে, আরএনএ তৈরি করে। তারপরের ঘটনাটা কি? আরএনএ এরপরে কি? আরএনএ তারপরে কিসে পরিণত হয়? এরপরে আরএনএ পরিণত হয় কি জানো? আরএনএ পরিণত হয় কোষ ঝিল্লি দ্বারা আবৃত। হ্যাঁ, কোষ ঝিল্লি দ্বারা আবৃত ডিএনএ তে কনভার্ট হয়। কোষ ঝিল্লি দ্বারা আবৃত ডিএনএ তে কনভার্ট হয়। আসলে আমরা সারা জীবন যদি ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে ডিএনএ হয়, হ্যাঁ, এই যে যখন সৃষ্টির আদিকালে তখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এটাকে আসলে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। আমরা যখন এইচআইভি নিয়ে পড়বো, ওরা কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন করে, ক্লিয়ার? আমরা তখন এটা জানতে পারবো যে রিভার্স ট্রান্সক্রিপশন বিষয়টা কি। আপাতত এতটুকু পর্যন্ত জানো যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত ডিএনএ তে কনভার্ট হয়। তারপরে কি হয়? তারপরে ডিএনএ থেকে তৈরি, এই যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত ডিএনএ, এখান থেকে প্রথম তৈরি হয় আদি কোষ অথবা প্রোক্যারিওটিক সেল। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তৈরি হয় আদি কোষ, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি হয়, আদি কোষের মধ্যে তখন কি হয়? এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে, যে ব্যাকটেরিয়া আসলে এদেরকে কি বলা হয়? এরা অক্সিজেনের সাহায্যে বাসে, এদেরকে বায়বীয় ব্যাকটেরিয়া বলা হয়। এই ব্যাকটেরিয়া যখন আদিকোষের মধ্যে প্রবেশ করে তখন একটা পার্টিকেলস ক্রিয়েট করে যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো কিভাবে উৎপত্তিটা হচ্ছে, আমরা শুধু নামই জানি, আসলে ঘটনাটা জানি না। তৈরি হয়েছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে মাইটোকন্ড্রিয়া থেকে এই যে মাইটোকন্ড্রিয়া যখন এই আদিকোষের মধ্যে নতুনভাবে ক্রিয়েট হয়েছে, তখন এটা কনভার্ট হয় প্রাণী কোষে। কি বলা হয় এটাকে? প্রাণী কোষ তখন বলা হবে। দেখছো কত সুন্দর, প্রাণী কোষ কোথা থেকে আসছে। এরপরে কি হয়? এরপরে
প্রাণী কোষের মধ্যে যখন আরেকটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এর আগের ব্যাকটেরিয়াটা ছিল বায়োভিয় ব্যাকটেরিয়া, এখন এই প্রাণী কোষের মধ্যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, আমি পিএসবি দিয়ে বুঝাইলাম, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন এর মধ্যে প্রবেশ করে তখন এই প্রাণী কোষের মধ্যে ক্রিয়েট হয় কি, তখন তৈরি হবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা জানি এখানে কিন্তু শালুক সংশ্লেষণ হয় এবং ক্লোরোপ্লাস্ট থেকে কি তৈরি হয়, এর পরের সম্পর্কে আমরা জানি, তৈরি হয় উদ্ভিদ কোষ। তাইলে দেখছো ঘটনাটা কত সুন্দর। এই যে সমুদ্রের তলদেশে কার্বন গঠিত যৌগগুলোর সাথে অনেকগুলা পলিমার মানে বৃহৎ অণু যুক্ত হয়ে ফসফোলিপিড বাইরিয়ার তৈরি করে সমুদ্রের তলদেশে, সেখান থেকে আরএনএ, তারপর হচ্ছে কোষ ঝিল্লি দ্বারা আবৃত ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ, তারপরে আদিকোষ, তারপরে এর মধ্যে ব্যাকটেরিয়া যখন ঢুকে বায়োভিয় ব্যাকটেরিয়া, তখন এখানে তৈরি হয় মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থেকে ধরতে হবে প্রাণীকোষ, প্রাণীকোষের মধ্যে যখন আরেক ধরনের ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকে তখন তৈরি হয় ক্লোরোপ্লাস্ট এন্ড দেন উদ্ভিদ কোষ। তাহলে দেখছো কোষের যে স্ট্রাকচার, কিভাবে কোষটা ফরম্যাট হয়েছে পৃথিবীতে, এইভাবে আসলে আমাদের কোষটা ফরম্যাট হয়েছে। এটা আমাদের আসলে জানা উচিত সবারই, এটা আমি এখানে তোমাদের সহজভাবে বুঝিয়ে দিলাম। এখন আসো কোষের কাজ কি, আমরা এখানে কিছু বেসিক্স কাজ আমি দিয়েছি, এগুলো একদম সহজ। তার মধ্যে থেকে দেখো কোষের কাজগুলো আমি একটু শর্ট ফর্মে বলি। কাঁচামাল সংগ্রহ, কাঁচামাল ব্যবহার করে শক্তি তৈরি করা, হ্যাঁ, সেই শক্তি ব্যবহার করে সুনিয়ন্ত্রিতভাবে কোষগুলা বেড়ে ওঠা। এরপরে আরেকটা এখানে আছে যার নাম হচ্ছে হোমিওস্ট্যাটিক কন্ডিশন। ক্লিয়ার? হোমিওস্ট্যাটিক কন্ডিশন এটা আসলে কি, এটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। হোমিওস্ট্যাটিক কন্ডিশনটা আসলে কি আমি একটু বুঝাই দিই। হোমিওস্ট্যাটিক কন্ডিশন এটা হচ্ছে দেহের ভিতরে এটা মনে রাখতে হবে, দেহের মানে একটা কোষের ভিতরে, একটা কোষের নিজস্ব একটা স্ট্রাকচার আছে। কোষ কিভাবে বড় হয়, কিভাবে তার কি দরকার হয়, সে কিভাবে বাইরে থেকে পানি ভিতরে ঢুকায় বা পানি বের করে দেয়, অথবা কতটুকু তার এটিপি দরকার, শক্তি দরকার না দরকার, সে সব কিছু কিন্তু একটা ভিতরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার একটা বিষয় থাকে। এই ভারসাম্য রক্ষাটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক কন্ডিশন। আশা করি বুঝতে পারছো। এগুলোই হচ্ছে কোষের কাজ। তারপর আসলে কাজ এখানে না যায়, তারপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি। কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ এটা আসলে অনেকটাই সহজ, এটা সহজ একটা টপিক। কোষের প্রকারভেদ, ওকে। কোষের প্রকারভেদ শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, আমরা জানি। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ অথবা সোমাটিক সেল এবং জনন কোষ অথবা এটাকে জার্ম সেলও বলা হয়, ক্লিয়ার, অথবা রিপ্রোডাক্টিভ সেলও বলা হয়। সোজা বাংলা কথা, দেহকোষ কারা? যারা আমাদের বডি ফরমেশন করে বা বডির যে পার্টিকেলগুলো ক্রিয়েট করে, এদেরকে বলা হয় দেহকোষ। এবং জনন কোষ কারা বলা হয়? দেখো, যৌন জননের সময় ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকেই বলা হয় জনন কোষ। এটা লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আসলে এটা আমি একটু দেখাই, তোমাদের মাথায় রাখতে হবে যে মায়োসিস কোষ বিভাজন মানে একটা থেকে চারটা হয়। সো এটা মাথায় রাখতে হবে। ধরো এই ডিপ্লয়েড কোষ, যেটা 2M দ্বারা বোঝানো হয়, এই ডিপ্লয়েড কোষ, এই ডিপ্লয়েড কোষটা এখানে যখন মায়োসিস হয় তখন এখানে ক্রিয়েট হয় এন। ক্লিয়ার? এখানে কিন্তু এন ক্রিয়েট হয়, মানে একটা সিঙ্গেল পার্টিকেল সম্পন্ন কোষ ক্রিয়েট হয়। এবং আমাদের যে শুক্রাণু ডিম্বাণু আছে তারা কিন্তু উভয় হ্যাপ্লয়েড সেল। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে। এটা কি বলা হয়? জনন কোষ। আসো আমরা আমাদের পরের ধাপে চলে যাই। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? সো আসলে আমরা একটু আগে বলে আসছি কোষের যে ফরমেশন, কোষ কিভাবে ক্রিয়েট হয়, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদিকোষ আর হচ্ছে প্রকৃত কোষ। হ্যাঁ, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। আদিকোষ যার মধ্যে সুন্দর সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যার মধ্যে আসলে অনেক যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে না, শুধুমাত্র রাইবোজোম নামে একটা অঙ্গাণু থাকে, এটাকে বলা হয় আদিকোষ। আদারওয়াইজ তার বিপরীত যত ঘটনা আছে, প্রকৃত কোষ সুগঠিত একটা প্রাচীর থাকবে, নিউক্লিয়াস থাকবে, সুন্দর ডিএনএ থাকবে, তারপর হচ্ছে এখানে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সব ধরনের কোষীয় অঙ্গাণুগুলো থাকবে, এটাকে বলা হবে প্রকৃত কোষ। আদিকোষ কেন বলা হয়? কারণ এটা ওই যে প্রথমে তৈরি হয়েছিল, যারা আসলে ফরমেশনটা ঠিকভাবে হয় নাই, কালের বিবর্তনে সেটা প্রকৃত কোষে কনভার্ট হয়েছে। এটাই আসলে প্রকৃত কোষ এবং আদিকোষ। তোমরা আসলে ভিডিও পজ করেও দেখতে পারো, এখানে লেখাগুলা ইজিলি তুমি বুঝতে পারবা। এখন আমরা আরো কিছু জিনিস দেখি। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এগুলো আমি স্লাইডে দিচ্ছি, বাট এগুলো হচ্ছে সহজ কিছু বিষয়। উদ্ভিদ কোষ যারা উদ্ভিদের বডি ফরম্যাট করে, আর প্রাণী কোষ এগুলো হচ্ছে প্রাণী দিয়ে পাওয়া যায়। কিছু পার্থক্য আছে, মনে রাখতে হবে। উদ্ভিদ কোষের উপর একটা
কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষের উপরে কিন্তু কোনো ধরনের কোষ প্রাচীর নাই। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত হয়, কিন্তু প্রাণী কোষের মধ্যে ভাইয়া এরকম কোনো কোষ প্রাচীর নাই, এবং এখানে আমাদের কোনো ভ্যাকিউল অথবা কোষ গহ্বরও নাই। ক্লিয়ার? আসলে আমরা বুঝবো কিভাবে কোষটা দেখতে কেমন, এই চিত্রের মধ্যে আমরা এক্স্যাক্টলি বুঝে নেব আসলে কোষের মধ্যে কি কি অঙ্গাণু থাকে এবং প্রাণী কোষ উদ্ভিদ কোষে কোনটা থাকে না। আচ্ছা, প্রথমে এটা আমার একটু বুঝায় বলতে হবে, কারণ এর উপরে কিন্তু পুরো চ্যাপ্টার ডিপেন্ড করে। কি কেন ডিপেন্ড করে? কারণ এই অর্গানগুলাই আমরা পড়বো প্রতি চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো আসলে এই অর্গানগুলো। মাথায় রাখতে হবে, এই যে দেখো কোষের যে দেখো একটা ওয়াল দেখছো, এইদিকে একটা ওয়াল, এটাকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। এটা প্রাণী কোষে নাই, মানে মানুষের দেহের মধ্যে বা প্রাণীর মধ্যে এই সেল ওয়ালটা বা কোষ প্রাচীরটা নাই। এই সেল ওয়ালের ভিতরে দেখো আরেকটা এরকম অংশ দেখছো, এর ভিতরে আরেকটা এরকম শেপ গেছে। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় সেল মেমব্রেন অথবা কোষ ঝিল্লি। এটাকে বলা হয় কোষ ঝিল্লি। এটার গঠনটা খুবই সুন্দর, এবং এখান থেকে সব সময় পরীক্ষাতে কোশ্চেন আসে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থেকে। তারপরে দেখো আমরা একটু ভিতরে যাই, এই যে গোল এই সুন্দর এই অঙ্গাণুটা দেখছো, এটাকে বলা হয় কি? এটা হচ্ছে আমাদের বডির নিউক্লিয়াস। এটা আসলে একটা অন্যরকম একটা জিনিস। এর মধ্যে যে ভাইয়া কত কিছু থাকে, আমাদের বৈশিষ্ট্য থেকে শুরু করে আমরা কেমন হব না হব সবকিছু এই নিউক্লিয়াস কিন্তু দেখে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই নিউক্লিয়াসের সাইডে দেখো এরকম কিছু অংশ গেছে, এরকম কিছু অংশ তৈরি হয়েছে, এগুলাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলে এদেরকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নামগুলো আগে তোমরা আগে জানো। তারপরে এখানে কিছু ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এটা উদ্ভিদ কোষ, যেহেতু আবারও বলছি এই ক্লোরোপ্লাস্ট কিন্তু আমাদের প্রাণী কোষে থাকে না। এটা কি করে? উদ্ভিদের শালুক সংশ্লেষণ ঘটায়। তারপরে কি আছে? মাইটোকন্ড্রিয়া এখানে আছে, যারা হচ্ছে এটিপি তৈরি করে। এবং কি আছে? ভ্যাকিউল বা কোষ গহ্বর। দেখো একটা বড় একটা গর্তের মতো অংশ আছে, এগুলোকে কোষ গহ্বর বলে। এটা প্রাণী কোষে ভাইয়া এটা দেখা যায় না। আর কি বাকি আছে? হ্যাঁ, এরকম দেখো কিছু কঙ্কালের হাড্ডির মতো দেখো কিছু অংশ আছে নীল নীল, এগুলাকে বলা হয় গোলগি বডি। গোলজি বডি বলা হয়, অথবা গোলগি অ্যাপারেটাস এদেরকে বলা হয়। এদেরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এছাড়া তোমরা চিত্রের মধ্যে যখনই দেখবা অনেকগুলা এরকম ফোটা 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 তোমরা দেখবা, যেখানে পাইবা এইগুলার বুঝবা রাইবোজোম। এই রাইবোজোম এমন একটা অঙ্গাণু যাকে আসলে এক্স্যাক্টলি তাকে আসলে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কারণ কি জানো? আদি কোষেও রাইবোজোম থাকে, প্রকৃত কোষেও রাইবোজোম থাকে। তো ওভারঅল আশা করি কোষের এই বেসিক এই যে রাইবোজোমের চিত্রটা এখানে দেওয়া আছে। তো আশা করি তোমরা কোষের কোন অঙ্গাণুকে কি বলে, নাম কি, এখান থেকে আশা করি বুঝতে পারতেছো। কারণ এটা না জানলে কিভাবে এই চ্যাপ্টার নিয়ে পড়াবো তোমরা এটা বুঝতে পারবে না। সো এই ক্লাসটা তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এখান থেকে কোষের বেসিক স্ট্রাকচারটা বুঝতে পেরেছো, যে আসলে কোষ কিভাবে তৈরি হয়, কোষ কিভাবে গঠিত হয়। এবং তোমরা বাকি ক্লাসগুলো করবা, যেন এরপর আমরা কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে একটা 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 করে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তোমরা সবাই দেখবা। আশা করি প্রতিটা ক্লাস তোমাদের জন্য অসংখ্য উপকার তোমাদের করে দিবে, যাতে তোমরা সহজ এবং সাবলীলভাবে এই টপিকগুলা বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।